হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। অ্যান্সারটা বুঝে নাও। ভারতের সংবিধানে একটি প্রস্তাবনা যুক্ত হয়েছে। এটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। সেদিক থেকে বলা যায় এর আইনগত কোনো মূল্য নেই, তথাপি এর নিম্নলিখিত সাংবিধানিক, রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব ও তাৎপর্য আছে। প্রথমত, কোনো দেশের লিখিত সংবিধানের আইনগত ভিত্তি কী তা স্পষ্টভাবে থাকা দরকার। প্রস্তাবনার মাধ্যমে সেই ভিত্তি জানা যায়। প্রস্তাবনা থেকে জানা যায় সংবিধান রচয়িতারা কোন সূত্র থেকে আইনগত সমর্থন পেয়েছে। উদাহরণ হিসাবে বলা যায়, প্রস্তাবনায় বলা হয়েছে জনগণ হলো সংবিধানের আইনগত উৎস। দ্বিতীয়ত, প্রস্তাবনায় সংবিধানের উদ্দেশ্য ও মূল নীতির উল্লেখ থাকে। তাই সংবিধানের মূল অংশে যদি কোনো শব্দ বা বাক্যের মধ্যে অস্পষ্টতা থাকে, তাহলে প্রস্তাবনার সাহায্যে তার সমাধান সম্ভব। জোহারির ভাষায় বলা যায়, প্রস্তাবনা হলো আইনের ব্যাখ্যার ক্ষেত্রে পথ নির্দেশিকা। তৃতীয়ত, সংবিধান হলো জাতীয় জীবনের সামাজিক ও রাজনৈতিক দলিল। সমকালীন জাতীয় জীবনের সামাজিক ও রাজনৈতিক চিন্তার প্রতিফলন ঘটে সংবিধানে। সেই চিন্তার নির্যাস হলো প্রস্তাবনা, তাই এর গুরুত্ব অপরিসীম। চতুর্থ, সংবিধানের লক্ষ্য, অধিকার ও স্বাধীনতার চরিত্র ও সরকারি কাঠামোর প্রকৃতির সঙ্গে আমাদের সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়ে সংবিধানের মধ্যে প্রবেশের পথ সহজে খুলে দিতে পারে। পঞ্চমত, প্রস্তাবনার সংবিধান রচনার তারিখ জানা যায়। তার একটি ঐতিহাসিক প্রয়োজন আছে। এবার পরের প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন আছে, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য। ভারতের সংবিধানে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য রাষ্ট্রের গণতান্ত্রিক ও নৈতিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই দুইয়ের মধ্যে প্রাকৃতিক প্রয়োগযোগ্যতা ও বাধ্যবাধকতার দিক থেকে পার্থক্য রয়েছে। 1 নম্বর হচ্ছে প্রকৃতি। মৌলিক অধিকার নাগরিকদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার জন্য আইনি সুরক্ষা প্রদান করে, যা সংবিধানের 3য় অংশে অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারায় অন্তর্ভুক্ত। অন্যদিকে মৌলিক কর্তব্য নাগরিকদের রাষ্ট্রের প্রতি নৈতিক ও সামাজিক দায়িত্ব, যা সংবিধানের 4th অনুচ্ছেদ 51(a) বা 51(ক)-এ উল্লেখিত। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে প্রয়োগযোগ্যতা। মৌলিক অধিকার বাধ্যতামূলক ও বিচারযোগ্য। মৌলিক অধিকার ফলে নিরাপত্তাহীনতার ক্ষেত্রে নাগরিকরা আদালতে যেতে পারে। তবে মৌলিক কর্তব্য আইনগতভাবে বাধ্যতামূলক নয়, যদিও কিছু আইন এই কর্তব্যগুলোর প্রয়োগ নিশ্চিত করে। তারপর দেখো উৎস ও সংযোজন। মৌলিক অধিকার সংবিধানের প্রারম্ভ থেকেই বিদ্যমান, অর্থাৎ যখন থেকে সংবিধান শুরু হয়েছে তখন থেকে ছিল। কর্তব্য, মৌলিক কর্তব্য 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজিত হয়। সুতরাং মৌলিক অধিকার নাগরিকদের সুরক্ষা প্রদান করে, আর মৌলিক কর্তব্য রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করে, যা গণতান্ত্রিক ভারসাম্য বজায় রাখে। এবার হচ্ছে দেখো ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান, কার্যত রাষ্ট্রীয় প্রশাসনের সর্বোচ্চ নির্বাহী। সংবিধানের ধারা 74 ও 75 অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরামর্শদাতা এবং মন্ত্রিসভার প্রধান হিসাবে রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালন করে। এবারে কাজগুলো দেখো প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান হিসেবে কাজ করেন। তিনি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন, আলোচনার দিশা নির্ধারণ করেন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন। দ্বিতীয়ত কি দেখো, প্রধানমন্ত্রী মন্ত্রীদের মনোনয়নে মুখ্য ভূমিকা নেন। তিনি রাষ্ট্রপতিকে কোন মন্ত্রী নিয়োগ করা হবে বা অপসারণ করা হবে সে বিষয়ে পরামর্শ দেন। তৃতীয়ত বলা হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে নীতি নির্ধারণ ও পরিচালনার দায়িত্ব তার ওপরেই বর্তায়। দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির মূল রূপকার হিসাবে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চতুর্থ,
প্রধানমন্ত্রী সংসদের প্রতি দায়বদ্ধ থাকেন এবং লোকসভায় সরকারের মুখ্য প্রতিনিধি হিসাবে কাজ করেন। তিনি সংসদে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন এবং সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখেন। পঞ্চমত, রাষ্ট্রপতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার দায়িত্ব তার ওপর থাকে। তিনি রাষ্ট্রপতিকে প্রশাসনিক বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করেন এবং পরামর্শ প্রদান করে। ষষ্ঠত, জাতীয় সংকটের সময় যেমন যুদ্ধ, দুর্যোগ বা জরুরি অবস্থায় প্রধানমন্ত্রী জাতীয় নেতৃত্ব দেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এইভাবে দেখা যায় প্রধানমন্ত্রী ভারতের প্রশাসনিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তিনি সরকারের নীতি ও সিদ্ধান্তগুলির প্রধান রূপকার ও কার্যকারী নেতৃত্বের প্রতীক। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্ন উত্তর। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো এটা প্রথম প্রশ্ন এবং তারপরে দ্বিতীয় প্রশ্ন, ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, অ্যান্সারটা দেখে নাও। এবং তারপরে আছে দেখো, তারপরে আছে যে ফাংশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এই প্রশ্নের উত্তরটাও তোমরা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে।